আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি এবং সেই সাথে আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো, সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ চিন্তা কাজের মধ্যে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিল গেটস বলেছেন, বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। সুতরাং সেভাবেই নিজেকে তৈরি করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি, সৈয়দা সিফাতি নুরী, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসের ইকোনমিক বোটানি, ইথনো বোটানি অ্যান্ড ফার্মাকোগনোসির আজকে 12তম লেকচার। আজকের লেকচারের শিরোনাম মেজর ইন্ডিজিনাস মেডিসিনাল প্লান্ট অব বাংলাদেশ। চলো আজকের আলোচ্য বিষয়গুলো আগে জেনে নেই। বাংলাদেশের যে লোকজ ব্যবহারের ভিত্তিতে যে ওষুধি গাছগুলো, তার মধ্যে 20টা মেজর, যেগুলো প্রধান, সেই গাছগুলো সম্পর্কে আজকে জানবো। 20টা গাছ, সেই গাছের উপরে সেই গাছগুলোর বোটানিক নেম, ফ্যামিলি নেম, ব্যবহৃত অংশ এবং যেটা আজকে ইম্পর্টেন্ট ক্লাসের, যেখান থেকে তোমরা শিখবে কিছু, যে ইউজেস উইথ ডোজ, কিভাবে প্রত্যেকটা গাছের ইউজেস লিখতে হবে, ব্যবহার বিধি, মানে ওষুধি ব্যবহার। আমি লিখলাম এই রোগ ভালো হয়ে যায়, ওই রোগ ভালো হয়ে যায়, জন্ডিস, যেমন জন্ডিস ভালো হয়ে যায়, ডায়াবেটিস ভালো হয়ে যায়, সেভাবে লিখলে হবে না। সেই গাছটার কোন অংশ দিয়ে কিভাবে ওষুধটা তৈরি করে কখন খেতে হবে, সেই অনুযায়ী কিভাবে লিখতে হয়, সেরকমই উদাহরণ দিয়ে আলোচনা করা হবে আজকের 20টা গাছের উপরে। চলো তার আগে একটু জেনে নেই যে মেডিসিনাল প্লান্ট কাকে বলে। এই ফার্মাকোগনোসি পড়তে হলে বারবারই জিনিসটা আসবে যে মেডিসিনাল প্লান্ট শব্দটা, ভেষজ উদ্ভিদ, ভেষজ দ্রব্য, ড্রাগস, মানে যেগুলো থেকে ওষুধ তৈরি হয় সেগুলোই ভেষজ দ্রব্য। আর এই শুধু রাসায়নিক অর্থে না, এক একটা প্লান্ট পার্টও হতে পারে ড্রাগ, মানে ওষুধ তৈরি হয় যেটা থেকে, সেটাই হলো ড্রাগ বা ভেষজ দ্রব্য বা ওষুধি দ্রব্য। আজকে আমাদের বিষয় হলো মেডিসিনাল প্লান্ট এবং এগুলোর বোটানিক নেম, ফ্যামিলি নেম, এগুলোর ব্যবহার বিধি, এটা জানা আমাদের 1 নম্বর কাজ। আর ভেষজ উদ্ভিদগুলো আমরা জানি যে প্রত্যেকটা উদ্ভিদে তৈরি হয় প্রাইমারি মেটাবোলাইট এবং সেকেন্ডারি মেটাবোলাইট। এখন একটা উদ্ভিদ ভেষজ গুণ সম্পন্ন হয় সাধারণত তার সেকেন্ডারি মেটাবোলাইট গুলোর জন্য। তার সাধারণত তবে কিছু প্রাইমারি মেটাবোলাইট গুলো ভেষজ গুণ সম্পন্ন হয়, তবে বেশিরভাগই সেকেন্ডারি মেটাবোলাইট গুলোর উপস্থিতির কারণেই উদ্ভিদ ভেষজ গুণ সম্পন্ন হয়। কাজে যে উদ্ভিদ সেকেন্ডারি মেটাবোলাইট তৈরি ও জমা করে রাখে তাকে ভেষজ উদ্ভিদ বলে। সেকেন্ডারি মেটাবোলাইট গুলাই হলো ড্রাগস বা ওষুধি দ্রব্য। এই বিভিন্ন ধরনের ড্রাগস বলো, ওষুধি দ্রব্য বলো, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে বিভিন্ন ধরনের অ্যালকালয়েড। এই অ্যালকালয়েড গুলোর সবচেয়ে বেশি পরিমাণ আছে। এছাড়াও আরো অন্যান্য রাসায়নিক ড্রাগস গুলো আছে, উপাদান আছে এই ড্রাগস হিসেবে, যেমন ট্যানিন, রজন। তারপরে আমরা আমাদের নেক্সট ক্লাসে এই জিনিসগুলো সম্পর্কে আরো জানবো, এই ড্রাগস গুলোর ক্লাসিফিকেশন জানবো, প্রকারভেদ। অ্যালকালয়েড, ট্যানিন, গ্লাইকোসাইডিক যে যৌগগুলো, প্রোটিন জাতীয় যৌগ, শর্করা জাতীয় কিছু যৌগ আছে, বিভিন্ন ধরনের ভিটামিন, অ্যান্টিবায়োটিক, এগুলো। এছাড়া আছে রজন, গাম, বালসাম, এই জিনিসগুলো, রাসায়নিক উপাদানগুলো ভেষজ
দ্রব্যের উদাহরণ। আজকে এবার তাহলে আমরা উদ্ভিদগুলোর পরিচিতিতে চলে যাই। প্রথমে বৃষ্টি উদ্ভিদের উদাহরণ। আজকে জানবো অর্জুন গাছ সম্পর্কে, টার্মিনালিয়া অর্জুনা। তারপরে জানবো হরিতকি সম্পর্কে, যেটার বোটানিক নেম টার্মিনালিয়া চেবুলা। এরপরে জানবো থানকুনি, সেন্টেলা এশিয়াটিকা। নিম, আজাদিরাস্তা ইন্ডিকা। তুলসী, অসিমাম স্যাংটাম। উলট চন্ডাল, গ্লোরিওসা সুপারবা। উলট কম্বল, অ্যাব্রামা অগাস্টা। 8 নম্বর কালো মেঘ, অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা। 9 নম্বর সর্পগন্ধা, রাউলফিয়া সার্পেন্টিনা। তারপরে দাদমর্দন, ক্যাসিয়া এলাটা। আরো কিছু দেখবো, ঘৃতকুমারী, অ্যালো ইন্ডিকা, অ্যালোভেরা। আরো বেশ অনেক প্রজাতি আছে অ্যালোভেরা। পুনর্নভা, বৈরহাভিয়া রিফেন্স। কুরচি, হলারহেনা অ্যান্টিডেসেন্ট্রিকা। হলারহেনা অ্যান্টিডেসেন্ট্রিকা। ধুতরা, ধাতুরা মেটাল। 15 নাম্বার নিশিন্দা, ভাইটেক্স নিগুন্ড। গুঞ্জা, বা এটাকে আঞ্চলিকভাবে কুচ বলে, কুচ বা গুঞ্জা। এটাকে বলছে অ্যাব্রাস প্রিকাটোরিয়াস, অ্যাব্রাস প্রিকাটোরিয়াস। 17 নম্বরে দেখতে পাচ্ছ অশ্বগন্ধা, উইথানিয়া কোয়াগুলাম, অশ্বগন্ধা। 18 নম্বরে মুক্তাঝুরি, অ্যাকালাইফা ইন্ডিকা। 19 নম্বরে আছে বেল, আগলে মার্মেলোস। 20 নম্বরে আছে আমলকি, ফাইলেন্থাস এম্বেলিকা। এই যে 20টা উদ্ভিদের নাম দেখলা, ফল জাতীয় আছে কিছু, কিছু একেবারে বনজ ভাবে, ওয়াইল্ড ভাবে জন্মায়, জঙ্গলে, বনে জঙ্গলে অবহেলায় থাকে, অথচ এগুলো সব ভেষজ গুণ সম্পন্ন। গৌতম বুদ্ধ বলেছেন যে আমাদের এই পুরা পৃথিবীতে যতগুলো গাছ আছে সবই ভেষজ গুণ সম্পন্ন, শুধু সেটার ব্যবহার জানতে হবে। সবই ভেষজ গুণ সম্পন্ন। এখনো কত অজানা ভেষজ উদ্ভিদ আছে যেগুলোর ব্যবহার এখনো জানা যাচ্ছে না, হয়তোবা সেগুলো অনেক কঠিন কঠিন ব্যাধি থেকে মুক্তি দেবে। তো এই যে এখানে যে উদ্ভিদগুলো, 20টা উদ্ভিদ দেখতে পাচ্ছ, এগুলো আরো কালেক্ট করার কারণ হচ্ছে তোমাদের যে সিলেবাসভুক্ত, তোমাদের এই উদ্ভিদগুলো মধ্যে প্রশ্নগুলো আসে। এছাড়াও তোমরা আরো কিছু অ্যাড করে পড়তে পারো, আরো কিছু গুরুত্বপূর্ণ আছে সেগুলো পড়বে। হলুদ, আদা, বাসক, এই উদ্ভিদগুলোকেও এর মধ্যে অ্যাড করে নিয়ে পড়বে। কিন্তু এই 20টা ঘুরে ফিরে বিভিন্ন সালে প্রশ্নে আসে জন্য আমি এগুলোকে হাইলাইট করে আলোচনা করবো যাতে তোমাদের সুবিধা হয়। এবার এগুলোর পরিচিতিতে চলে যাই। প্রথমে অর্জুন গাছ। অর্জুন গাছের বোটানিক নেম আমরা জেনে গেছি, টার্মিনালিয়া অর্জুনা। এটা ফ্যামিলি নেমটা জানি, কমব্রেটেসি। ফ্যামিলি নেম কমব্রেটেসি। এরপরে জানবো যে এটাতে কি কি রোগের উপশম করে। অনেক রোগ, অসংখ্য রোগের, হৃদরোগ, বিভিন্ন রকমের হৃদরোগের সে মহা ঔষধ অর্জুন গাছের ছাল। হাঁপানিতে, হার্নিয়াতে, আমাশয় রোগে এই লোকজ ভাবে এই গাছটাকে ব্যবহার করতে দেখা যায় এই সমস্ত রোগের নিরাময়ে। এরপরে যে ব্যবহৃত অংশ দেখতে পাচ্ছ সেটা হলো ছাল, পাতা, ফল। এগুলোর যে ছাল, এগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আমরা এটার ইউজেস দেখব, কিভাবে ইউজেস উইথ ডোজ। এই অর্জুন গাছকে লোকজ ভাবে বলা হয়, মানে একটা প্রচলিত আছে যে যে গাছে একটা অর্জুন গাছ আছে, যে বাসায়, সে বাসায় একটা ডাক্তার আছে। যে এলাকাতে একটা অর্জুন গাছ আছে বুঝতে হবে সেই এলাকাতে একটা ডাক্তার আছে। মানে অর্জুন গাছকে ডাক্তারের সাথে তুলনা করা হয়। সব রকমেরই যে সাধারণ রোগগুলো হয়, অসুস্থতাগুলো হয়, সেগুলোর উপশম পাওয়া যায়
অর্জুন গাছের কোনো না কোনো পার্ট থেকে। তো আজকে এটার অনেক ইউজেস আমি কয়েকটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাবো, সেটা কিভাবে ইউজেসটা লিখতে হয়। আর তোমরা লিখবে তোমাদের পরীক্ষাতে কতটুকু নাম্বার আছে, নাম্বারিং, সেটার উপর ডিপেন্ড করে তোমরা এটার আলোচনা করবে এবং বর্ণনা করবে। এবার 1 নম্বর দেখি যে অর্জুন গাছের ছাল ভালোভাবে পেষণ করে চিনি ও গরুর দুধের সঙ্গে প্রত্যহ সকালে খেলে হৃদরোগ এবং বুক ধড়ফড় কমে যায়। তাহলে এখানে ইউজেসটা কিভাবে হলো, যে গাছের ছালটাকে কিভাবে প্রসেস করা হলো, তার মধ্যে আরো কি কি অ্যাড করা হলো, তারপরে সেটা কখন খাওয়া হলো, সকালে। এবং ম্যাক্সিমাম ওষুধগুলো খালি পেটে খাওয়ার কথা বলা থাকে, ভেষজ হার্বাল মেডিসিন গুলো। তাহলে কি হয়, হৃদরোগ ভালো হয়, বুক ধড়ফড় করা কমে যায়। দ্বিতীয় যে ইউজেস দেখো, রক্তক্ষরণে 5 থেকে 6 গ্রাম অর্জুন গাছের ছাল রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেটাকে ছেঁকে খালি পেটে খেলে আরোগ্য হয়। এটা দ্বিতীয় ডোজ। তৃতীয় ব্যবহার, হাঁপানিতে অর্জুন ফলের টুকরো করে তামাকের মতো ধোঁয়া টানলে হাঁপানিতে উপকার পাওয়া যায়। আরেকটা দেখাবো, সেটা হলো কাঁচা পাতা, অর্জুন গাছের কাঁচা পাতা রস করে যদি সেবন করা যায় তাহলে আমাশয় রোগ ভালো হয়। আমাশয় রোগ কালীন সময়ে নিয়মিত সকালে একবার করে এই পাতার রস খেলে সেই আমাশয়ের ভাব কমে যায়, আবার নিয়মিত খেলে আমাশয় একেবারেই ভালো হয়ে যায়। 2 নাম্বার, হরিতকি, টার্মিনালিয়া চেবুলা। হরিতকির ফল দেখতে পাচ্ছ তোমরা। হরিতকি গাছটা আসলে এই ফলের জন্যই ঔষধি গুণ সম্পন্ন হরিতকি। তো এর পরিবারটা হচ্ছে কমব্রিটেসি। হরিতকি এবং অর্জুন একই পরিবারের অন্তর্গত, এটার বৈজ্ঞানিক গণনামও কিন্তু একই, কমব্রিটেসি ফ্যামিলি আমরা দেখলাম। এবার এটা কি কি রোগে ব্যবহার করা হয়, সব ধরনের হৃদরোগ, বিভিন্ন বদহজমে আমাশয় রোগ ভালো করে, জন্ডিস ভালো করে, অর্শ ভালো করে, কাশি, শ্বাসকষ্ট, এই টাইপের সমস্যাগুলোতে উপকার দেয় হরিতকি গাছের বিভিন্ন অংশ থেকে তৈরি করা ওষুধ। ব্যবহৃত অংশ হলো কাঁচা ও শুকনো ফল। এই গাছের কাঁচা ও শুকনো ফল থেকেই মেডিসিন তৈরি হয়। আর এই যে সব রোগ হরণ করে বলেই প্রাচীন যে শাস্ত্রকাররা এর নামকরণ করে হরিতকি। প্রাচীন শাস্ত্রকাররা বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এটার নামকরণ করা হয় হরিতকি, সব রোগের হরণকারী। এটার ইউজেস দেখি। ত্রিফলা, তোমরা নাম শুনবে, এটার একটা ইউজেসই দেখাবো। এটা সব রোগেরই ট্রিটমেন্ট হয় এর ফল থেকে তৈরি। তার মধ্যে ত্রিফলা একটা বাণিজ্যিক ওষুধ, ত্রিফলা নামে বিক্রি হয়। সেটা কিভাবে তৈরি হয়, আমলকি, হরিতকি ও বহেরা। আমলকি, হরিতকি ও বহেরা এর এর প্রত্যেকটারই ফল আর কি সমপরিমাণ এই ফলের গুঁড়া নিয়ে শরবত তৈরি করলে সেটা কোলেস্ট্রল কমায়, অর্থাৎ প্রেশার বা রক্তচাপ কমানোর মহা ওষুধ হলো ত্রিফলা। এক ওষুধ গবেষক দলের মতে আধুনিক যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের তুলনায় ত্রিফলা কোলেস্ট্রল কমাবার ক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসূ। তাহলে এই ত্রিফলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃদরোগ থেকে উপশম বা হৃদরোগ নিরাময়। আমরা জানলাম ত্রিফলা সম্পর্কে, ত্রিফলার এক্সাম্পল দেখালাম। এছাড়া আরো অনেক ইউজেস আছে যেগুলো তোমরা তোমাদের সুবিধা মতো পছন্দ মতো বর্ণনা করবে। এরপরে 3 নাম্বার, থানকুনি, সেন্থেলা এশিয়াটিকা। এটাকে এটা পরিবার যেটা নাম হলো অ্যাপিয়াসি, নাম ফ্যামিলি নেম অ্যাপিয়াসি। এটা কোন কোন রোগে, সাধারণত এই যে কিছু বিউটিফিকেশনের কাজে ব্যবহার করা হয়, যেমন চুল পড়ার ট্রিটমেন্টে, আবার আরো রোগে যেমন বিভিন্ন ক্ষত ভালো করতে এটার চিকিৎসা দেওয়া হয়, বদহজম, তারপরে আমাশয় রোগের মহা ওষুধ থানকুনি। এরপরে বিভিন্ন জ্বরে
এই থানকুনি পাতা ব্যবহার করা হয়। এর ব্যবহৃত অংশটা সম্পূর্ণ গাছটাই, গাছের তো ছোট ছোট পাতা, নরম কাণ্ড আর কচি মূল থাকে, পুরো অংশটাই ঔষধি গুণ সম্পন্ন। এক্সাম্পল দেখি, প্রতিদিন খালি পেটে 4 চামচ থানকুনি পাতার রস ও 1 চামচ মধু মিশিয়ে 7 দিন খেলে রক্ত দূষণ ভালো হয়ে যায়। তাহলে রক্তের যে দূষিত পদার্থ, টক্সিসিটি, বিষাক্ত পদার্থ, সেগুলো থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন নিয়ম করে খালি পেটে 4 চামচ থানকুনি পাতার রস খেতে হবে, সাথে 1 চামচ মধু। এভাবে 7 দিন খেলে অনেক রক্ত দূষণ থেকে মুক্তি লাভ করা যায়। এরপরে আরেকটা দেখব, 4 নম্বর, এটা হলো নিম, আজাতি রাস্তা ইন্ডিকা। এটার পরিবার নেম বা ফ্যামিলি নেম ম্যালিয়াসি। নিম গাছ মহা ঔষধ, অনেক রোগের মহা ঔষধ। এটার বিউটিফিকেশনে, হার্বাল মেডিসিনে তৈরিতে নানাভাবে ব্যবহার করা হয়। কি কি কাজে দেখি, এই যে রক্ত পরিষ্কার করে, জীবাণুনাশক হিসেবে, চর্মরোগে, ব্রণ দূর করতে, তারপরে কৃমি নাশক হিসেবে, ক্ষত ক্ষত দূর করতে, দাঁতের রক্ত পড়া বা দাঁতের বিভিন্ন ট্রিটমেন্টে নিম গাছের ডাল এগুলো ব্যবহার করা হয়। জন্ডিস রোগের ট্রিটমেন্টে, বহুমূত্র রোগের ট্রিটমেন্টে নিম গাছ ব্যবহার করা হয়। এর কোন অংশটা ব্যবহার করা হয়? গাছের ছাল, ফুল, ফল, বীজ এবং পাতা। বলতে গেলে সম্পূর্ণ গাছটাই, শুধু মূলটাই নেওয়া হয় না, প্রায় সব মূল বাদ দিয়ে সবকিছুই ভেষজ গুণ সম্পন্ন ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। এবার এর কিছু ব্যবহার দেখি, অসংখ্য ব্যবহার, লিখে শেষ করা যাবে না, শুধু এটার উপরে 10 মার্কসের প্রশ্ন লিখতে পারবা। ইউজার একটাই দেখাবো, সেটা হলো ব্লাড সুগারে অর্থাৎ বহুমূত্র রোগ বা ডায়াবেটিসে রোজ সকালে খালি পেটে 15 থেকে 20টি নিম পাতা চিবিয়ে খেলে উপকারে আসে। চিবিয়ে খেতে অসুবিধা হলে একই নিয়মে 5 থেকে 6 চা চামচ নিম পাতার রস খেলে একই রকমের উপকার পাওয়া যায়। 5 নম্বর উদাহরণ অসিমাম স্যাংটাম। অসিমাম স্যাংটামের যে পাতা তোমরা দেখতে পাচ্ছ, এটা তুলসী পাতা, আমরা সবাই চিনি, এটা মহা ওষুধ। যেমন সর্দি কাশির জন্য অনেক উপকার। এটার যে সর্দি কাশি বা সাধারণ যে জ্বর জারি, এগুলো ট্রিটমেন্টে তুলসী মহা ওষুধ। পরিবার ল্যামিয়াসি, এটাতে কি কি রোগে, সর্দি কাশি, ঠান্ডা লাগা, তারপরে কৃমিনাশক, বিশেষ করে বাচ্চাদের যে কৃমি হয় সেটা কৃমিনাশক হিসেবে তুলসী পাতার রসটা কাজে দেয়। তারপরে বায়ুনাশক হিসেবে এটা ব্যবহার করা হয়। এর ব্যবহৃত অংশ পাতা এবং বীজ। এই পাতা এবং বীজের ভেষজ গুণ সম্পন্ন তৈরি হয়। আমরা এবার এটার এক্সাম্পল দেখব। ব্যবহার বিধি, অনেক ব্যবহার বিধি আছে, তার মধ্যে একটা দেখব, শরীরের কোনো অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস ও নারিকেল তেল ফেটে লাগালে এতে জ্বালা কমবে। এটা একটা ট্রিটমেন্ট। তারপরে পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে এই ওষুধে, সেখানে কোনো দাগ হবে না। তাহলে এই ওষুধটা থেকে 3 ধরনের বেনিফিট পাওয়া যাচ্ছে, জ্বালা কমবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ইভেন সেই জায়গাটাতে কোনো দাগও পড়বে না। এটা একটা ভালো ওষুধ, তুলসীর রস আর নারিকেল তেল। পেট খারাপ হলে তুলসীর 10 থেকে 12টা পাতা সামান্য জিরার সঙ্গে পিষে 3-4 বার খেলে উপকার হয়। পেট যদি খারাপ হয় তাহলে তুলসীর 10 থেকে 12টা পাতা এবং জিরা একসাথে পিষে 3 থেকে 4 বার খেলে উপকার পাওয়া যাবে। এই ওষুধটা তৈরি করে রেখে দিনে 3-4 বার খেলে পেটের অসুখ দূর হয়ে যাবে। এভাবে গেল তুলসীর দুটো ব্যবহার দেখলাম। এরপরে 6 নাম্বার উলট চন্ডাল, গ্লোরিওসা সুপারবা।
আমরা এর ফুলের ছবিটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু সংকটাপন্ন ভেষজের একটা, একে আর বন্যভাবে জন্মাতে দেখা যায় না এটাকে, কিন্তু এটার অনেক ভেষজ গুণ আছে। তো এটার পরিবারের নাম হচ্ছে কলচিকেসি। এটার যে কলচিসিন নামক একটা অ্যালকালয়েড তৈরি করতে পারে জন্য সেটার নাম অনুযায়ী কলচিকেসি নামকরণ করা হয় পরিবারটাকে। এর যে ব্যবহার আছে সেটা হলো উকুন্নাসে, বাতের ব্যথায়, কিছু স্ত্রী রোগের সাথেও রিলেটেড আছে, যেমন গর্ভপাতে এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। ব্যবহৃত অংশ কন্দ, এর যে কন্দ মূলটা আছে সেইটা, এবং পাতা ব্যবহৃত অংশ। এবার ব্যবহার দেখব। যেমন আমরা বললাম যে মাথার উকুননাশক, সেক্ষেত্রে ব্যবহৃত অংশ হলো পাতার রস। এটার যার যার চুলের অনুযায়ী, পরিমাণ অনুযায়ী সেই পরিমাণ মতো ব্যবহার করতে হবে। ব্যবহার বিধি: পাতার রস ও নারিকেল তেল সম পরিমাণ নিয়ে মাথাতে মাখতে হবে। এই পাতাটার রস, উলট চণ্ডালের পাতার রস এবং নারিকেল তেল সম পরিমাণে মাথায় মাখতে হবে, উকুন দূর হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা ক্ষেত্রে দেখানো হচ্ছে যে বাতের ব্যথা। বাতের ব্যথাতে ওর যে কন্দ মূলটা আছে সেই মূলটা নিয়ে এটার যে ওষুধটা সেটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে। যে জায়গাটাতে ব্যথা, বাতের ব্যথা, সেই জায়গাটাতে মালিশ করতে হবে। ব্যবহার বিধি হচ্ছে তিন ভাগ কন্দ হতে হবে এবং 1 ভাগ গোলমরিচ হতে হবে। আমার ওষুধটার যে পরিমাণ তার মধ্যে 3 ভাগ থাকতে হবে সেই কন্দ এবং 1 ভাগ গোলমরিচ। বেটে মন্ড তৈরি করে ওই মন্ড সামান্য গরম করে ব্যথাযুক্ত স্থানে প্রলেপ দিতে হবে। সেই মন্ডটাকে কিন্তু তৈরি করতে হবে, করার পরে সেটাকে গরম করে ব্যথাযুক্ত স্থানে দিলে বাতের ব্যথার উপকার পাওয়া যাবে। এই গেল উলট চণ্ডালের দৃষ্টান্ত। এবার আসি উলট কম্বল। অ্যাব্রোমা অগাস্টা। অ্যাব্রোমা অগাস্টা এটাকে গাইনি ডাক্তার বলা হয়, কারণ স্ত্রী রোগের নানা রকমের সমস্যার রাজা হলো, সমাধানের রাজা হলো, বা সমাধানের গাইনিকোলজিস্ট হলো উলট কম্বল। উলট কম্বলকে এই জন্য গাইনি বিশেষজ্ঞ বলা হয়, গাইনি ডাক্তার স্পেশালিস্ট। ফ্যামিলি নেম স্টারকুলিয়াসি। এটার ফ্যামিলি নেম হলো স্টারকুলিয়াসি। স্টারকুলিয়াসি ফ্যামিলির। আর এটা কি কি কাজে, যেমন প্রধানত ব্যবহার করা হয় বিভিন্ন রকমের স্ত্রী রোগের নিরাময়ে। প্রায় 20 প্রকারের স্ত্রী রোগে এটি ব্যবহৃত হয় বলে একে প্রাকৃতিক গাইনি ডাক্তার বলা হয়। এটা তথ্য তোমরা জানলে। এটার ব্যবহৃত অংশ মূলের ছাল, পাতা এবং পাতার ডাঁটা, এগুলো থেকে ওষুধ তৈরি হয়। এরপরে আমরা দৃষ্টান্ত দেখি ব্যবহারে। প্রসাবের জ্বালা পোড়া। পাতার ডাঁটা 3-4টি ডাঁটা ছেঁচে 250 ml পানিতে কচলিয়ে প্রয়োজনে সামান্য চিনি মিশিয়ে সকাল বিকাল খালি পেটে সেবন করলে প্রসাবের জ্বালা পোড়া কমে যাবে। পাতার ডাঁটা 3-4টে বেটে পানি মিশিয়ে প্রয়োজনে সামান্য চিনি দিয়ে সকাল বিকাল খালি পেটে খেলে প্রসাবের জ্বালা পোড়ার উপকার হবে। এই গাছের যে মূলের ছাল থেকে এক ধরনের আঠা জাতীয় রস বের হয়, যা গর্ভাশয়ের শক্তি বৃদ্ধি করে। বিশেষ করে বন্ধ্যাত্ব রোগীদের ক্ষেত্রে উলট কম্বলের মূলের ছাল এবং অন্যান্য উপাদান বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। বার্ধক্যজনিত রোগ। এই রোগে দেখা যাচ্ছে মূলের চূর্ণ 200 মিলিগ্রাম চূর্ণের সাথে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পানি সহ দিনে 2 বার খেলে বার্ধক্যজনিত যে রোগ বা উপসর্গগুলো সেটা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। বার্ধক্যজনিত রোগ বয়স হয়ে গেলে বয়সের কাছে সবাইকেই হার মানতে হবে, তারপরেও সেই বয়সের সাথে অ্যাডজাস্ট করে যেন শারীরিকভাবে সুস্থ থাকা যায়, সেই ক্ষেত্রে এই মূলের যে চূর্ণ সেটা একটা মানে মূলের যে চূর্ণ একটা ভূমিকা রাখতে পারে সুস্থ থাকার ক্ষেত্রে।
কালো মেঘ, অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা, এটাকে চিরতা গাছের সাথে তুলনা, চিরতা অত্যন্ত তিতা একটা গাছ, কালো মেঘ, এটাকে মানে অনেকে তিতার কারণে চিরতাও বলে। অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা, কালো মেঘ, এটার পরিবার হলো অ্যাকান্থেসি। পরিবারের নাম কি? অ্যাকান্থেসি। এটার কি কি রোগে ব্যবহার করা হয়? এটা ক্ষত পরিষ্কার করতে, কৃমিনাশক হিসেবে, এটা এত তিতা যে কৃমিনাশক হিসেবে অত্যন্ত কার্যকরী। এটা রক্ত আমাশয়ে ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, ক্যান্সার প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়, বহুমূত্র রোগের চিকিৎসাতে অর্থাৎ ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, জ্বর সর্দি কাশিতে কালো মেঘ ব্যবহার করা হয়। এর ব্যবহৃত অংশ হলো পাতা। এই কালো মেঘের পাতাটা থেকে ওষুধ তৈরি হয়। এবার এর ব্যবহার দেখব। লিভার জনিত বিভিন্ন রকমের সমস্যাতে এটা একটা বলা হচ্ছে যে অব্যর্থ ওষুধ, মানে এটা বৃথা যাবে না, এটা খেলে লিভার জনিত সমস্যা দূর হবে। এটা কবিরাজরা এবং যারা লোকজভাবে ব্যবহার করে তারা ডাউট দিয়ে বলে যে কালো মেঘের পাতা দিয়ে লিভার জনিত সব সমস্যা ভালো হয়ে যায়। আর এটা লিভারের টনিক হিসেবে ব্যবহার করা হয় এই পাতার রস, কালো মেঘের পাতার রস। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মদ্যপান, অতিরিক্ত কড়া ওষুধ দীর্ঘদিন সেবনের ফলে লিভারে বিষ জমে, ক্ষতিগ্রস্ত হয়। কালো মেঘের পাতার এই ক্ষেত্রে নিরাময় হিসেবে কাজ করে। এছাড়া আজকাল আমাদের যে খাদ্যাভ্যাস, ফল সবজি, এগুলো আমরা খাচ্ছি বিভিন্ন পেস্টিসাইড ব্যবহৃত বা কোনো রাসায়নিক পদার্থ দিয়ে সংরক্ষিত, এই টাইপের জিনিসগুলো আমাদের লিভারকে খারাপ করে দিচ্ছে। আমরা যদি নিয়মিত কালো মেঘের এই রসগুলো খাই তাহলে এই টাইপের সমস্যাগুলো থেকে, শরীরের লিভারের বিষগুলোকে মেরে ফেলতে, শরীরের অন্যান্য বিষ পয়জন গুলোকে মারতে সাহায্য করবে এই কালো মেঘের পাতা। অর্থাৎ কালো মেঘের পাতার রস টনিক হিসেবে কাজ করে শরীরের, আমাদের শরীরের বিষক্রিয়া দূর করতে সাহায্য করে। এরপরে 9 নাম্বার, সর্পগন্ধা, রাউভলফিয়া সার্পেন্টিনা, কিন্তু এটার যে উচ্চারণ বোটানিক নেম হয়তো বা এমন হয় রাউভলফিয়া। এটা কিন্তু দুটো নাম আছে, দুটোই ঠিক, দুটোই প্রচলিত। রাউভলফিয়া এটার উচ্চারণ হচ্ছে, আরেকটা যে নাম আছে রাউওলফিয়া, WOL, রাউওলফিয়া। তো যাই হোক, এটা রাউলফিয়া সার্পেন্টিনা। এটার মূলটা দেখো সাপের মতো, এই যে এটার, আর রাউলফিয়া সার্পেন্টিনার যে গাছ, এটা ফুল পাতার সহ একটা গাছ দেখতে পাচ্ছ, এটার মূল। এটার যে ফ্যামিলি নেম অ্যাপোসাইনেসি, ফ্যামিলি নেম অ্যাপোসাইনেসি। এটা কি কি কাজে ব্যবহৃত অংশ হলো মূল ও পাতা। আর উচ্চ রক্তচাপ, দৈহিক দুর্বলতা ও মানসিক যে অবসাদজনিত রোগ সেগুলো দূর করতে, তারপরে জ্বর, পেটের গোলযোগ এবং হিস্টেরিয়া, এগুলো ট্রিটমেন্টে সর্পগন্ধার মূল এবং পাতা ব্যবহার করা হয়। আমরা ডোজে যাব। সর্পগন্ধা যে শিকড় বা মূল, এই মূলের চূর্ণ দুধের সাথে মিশিয়ে দিনে 3 বার সেবন করলে হিস্টেরিয়া রোগী সুস্থ হয়ে যাবে। দিনে 3 বার খেতে হবে। মূলের রস মস্তিষ্কজনিত রোগে উপকারী। সর্পগন্ধা আদিকাল থেকে উন্মত্ততার মহা ওষুধ হিসেবে সমাদৃত। ছাগলের দুধের সাথে 250 মিলিগ্রাম দুধের সাথে আর কি, যে 1 গ্রাম শিকড় চূর্ণ মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে যে পাগলামি টাইপের যে অসুখ এগুলো দূর হয়ে যাবে। তার মানে মস্তিষ্ক জনিত যে রোগ সেগুলো উপশমে কার্যকর এই মূলের চূর্ণ, শিকড় চূর্ণ, যেটা ছাগলের দুধের সাথে মিলিয়ে খেতে হবে। 10 নম্বর, দাঁত মর্দন, ক্যাসিয়া অ্যালাটা। ক্যাসিয়া অ্যালাটার পরিবার হলো
ফেবেসি। এটা পাতাগুলো অনেক বড়, ফুলটা কিন্তু হলুদ, বেশ বাগানে এটা শোভা পায়, অনেকে সৌন্দর্য বর্ধক হিসেবেও লাগায়। আসলে এটা একটা অত্যন্ত ভেষজ গুণ। আর এটা দাঁত মর্দন, ত্বকের যে দাউদ ঘা এগুলো দূর করতে এর পাতা ব্যবহার করা হয়। এই দাঁত মর্দন, চর্মরোগ, যৌন রোগ, বিষাক্ত পোকামাকড়ের কামড়ের পরে যে ট্রিটমেন্ট, সেগুলোর নিরাময়ে দাঁত মর্দন ব্যবহার করা হয়। এটার যে পাতা, এটাই ব্যবহারের মানে অংশ, ব্যবহৃত অংশ পাতা। দাউদ ও খোস পাঁচড়া রোধে এর পাতার রস ব্যবহার করা হয়। চর্মরোগে এই গাছের ব্যবহার বেশি হয় বলেই হয়তো এই দেশে দাঁতমর্দন নামে পরিচিত এই গাছটি। এটার একটা উদাহরণ আমরা দেখলাম। এবার 11 নম্বরে দেখতে পাচ্ছি ঘৃতকুমারী, অ্যালো ইন্ডিকা। এখানে অ্যালোভেরার ছবি দেখছি। আমাদের শরীরের জন্য যে প্রোটিন তৈরিকারী যে অ্যামাইনো অ্যাসিড, 20টা অ্যামাইনো অ্যাসিড দরকার, সেই 20 রকমের অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যায় এই ঘৃতকুমারীতে। তো এটা ভেষজ গুণ সম্পন্ন অত্যন্ত, যার জন্য অনেক রোগের উপশম হয় এই অ্যালোভেরা থেকে। দেখি এটার কি কি মানে এটার পরিবার হলো লিলিয়াসি, আর এটার অনেক রোগে হয় ট্রিটমেন্টে। যেমন তার মধ্যে মেজর হলো হাঁপানি, অ্যালার্জি, এগুলোর ট্রিটমেন্টের মেডিসিন তৈরিতে, ত্বকের দাগ, ব্রণ এবং ত্বকের যে শুষ্কতা এটা দূর করতে মেডিসিন তৈরিতে, হার্বাল মেডিসিন তৈরিতে, তারপরে দাঁতের যত্নে, ডায়াবেটিসের এটা ডাইরেক্ট সেবন বা ওষুধ তৈরি করেও সেবন করা হয়ে থাকে। এটা কার্যকরী এই রোগগুলো নিরাময়ে, এই সমস্যাগুলোর নিরাময়ে। এর ব্যবহৃত অংশ হলো পাতা, ও পাতার ভেতরে যে মাংসল শ্বাস, সেটা হলো ব্যবহৃত অংশ। এটা আমরা এবার ইউজেস দেখব। ডায়াবেটিস প্রতিরোধে অ্যালোভেরা কিভাবে ব্যবহার করা হয়। অ্যালোভেরার যে জুস রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখে এবং দেহে রক্ত সঞ্চালন বজায় রাখে। রক্তের যে ব্লাড সুগার কমিয়ে রক্ত সঞ্চালনে সাহায্য করে। ডায়াবেটিসের শুরুর দিকে নিয়মিত এই জুস যদি খাওয়া যায়, তাহলে ডায়াবেটিসটাকে প্রতিরোধ করা সম্ভব হয়। 2 নম্বর যে উদাহরণ, হার্ট সুস্থ রাখতে অ্যালোভেরা কিভাবে কাজ করে। হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরার জুস। অ্যালোভেরা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে এবং রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয়। আর দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্তকণিকা বৃদ্ধি করতে সাহায্য করে এই অ্যালোভেরার জুস। ফলে দীর্ঘদিন হার্টটা সুস্থ থাকে। নিয়মিত এই অ্যালোভেরা জুস সেবনে আমরা দেখলাম হার্টের প্রবলেমগুলো, মানে ব্লাডকে, রক্ত সঞ্চালন ঠিক রেখে, তারপরে কোলেস্ট্রল কমিয়ে, রক্ত সঞ্চালনে অক্সিজেনের যে পরিবহন সেটা ঠিক রেখে হার্টকে ঠিক রাখছে, ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করছে এই অ্যালোভেরার জুস। এটা ব্যবহার দেখলাম। 12 নম্বরে আছে পুনর্নভা, বোরহাভিয়া রেপেন। বোরহাভিয়া রেপেন, এখানে পুনর্নভা, এটাকে আঞ্চলিকভাবে অনেক সময় পূর্ণিমা শাক বলে, পূর্ণিমা শাক নামেও পরিচিত। অনেক বনে বাদরে এখনো দেখা যায় এটাকে। ফ্যামিলি নেম হলো নেক্টাজিনেসি। এটার ফ্যামিলি নেম নেক্টাজিনেসি। এটা ডেঙ্গু জ্বর, বর্তমানে তো ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া, ভাইরাল জ্বরগুলো, এগুলোর প্রতিরোধে পুনর্নভা ব্যবহার করা হচ্ছে ট্রিটমেন্টে। অনিদ্রাতে, বার্ধক্য কমাতে, চোখের বিভিন্ন সমস্যার ট্রিটমেন্টে, জন্ডিস দূর করতে এই গাছ ব্যবহার করা হয়। এই গাছের ব্যবহৃত অংশ কচি ডাল, পাতা এবং শিকড় বা মূল। এটার ব্যবহার পুনর্নবা অর্থ পুনরায় শক্তি লাভ করা বা পুনর্জীবিত হওয়া। এটি নিয়মিত সেবনে জীবনী শক্তি ফিরে পাওয়া যায়, যার জন্য বয়সের ছাপ পড়া থেকে রক্ষা পাওয়া যায়।
এটা যদি নিয়মিত পান করা যায় তাহলে কি হয়, জীবনী শক্তি পুনরুদ্ধার হয়। এই জন্য কিন্তু এটার নামকরণও হয়েছে পুনর্নভা। প্রত্যেকটা ভেষজ উদ্ভিদের নামের পেছনে দেখবা যে তার গুণাবলীর সাথে কিছুটা মিল আছে, সেটার উপর ভিত্তি করে, না হলে তার গন্ধের সাথে কিছু ব্যাপার স্যাপার থাকে, সেটার উপর ডিপেন্ড করে এগুলোর নামকরণ করা হয়ে থাকে। তারপরে বার্ধক্য কমাতে পুনর্নভার, তাহলে কিভাবে এটা বার্ধক্য কমায়, যে পুনর্নভার পাতা নিয়মিত মসুর ডালের সাথে মিশিয়ে রান্না করে খেলে, অথবা শিকড়টাকে সিদ্ধ করে, এই পুনর্নভা গাছের যে শিকড় সেটাকে সিদ্ধ করে পানি সহ সেবন করলে ত্বকের মধ্যে একটা গ্লো বা তারুণ্য চলে আসে। এটা এভাবেই বার্ধক্য কমাতে মেডিসিন গুলো তৈরি হয়, একটা রান্না করে আর আরেকটা সিদ্ধ করে সেটাকে পানি দিয়ে সেবন করতে বলা আছে। এরপরে দেখা যাচ্ছে জন্ডিসের ট্রিটমেন্টে কিভাবে এটা কাজ করে, পুনর্নভার যে শিকড় সেটা দিয়ে তৈরি ডিকশনটা 2 চা চামচ করে দিনে 3 বার 3 দিন সেবন করলে বিশেষভাবে জন্ডিসের উপকার পাওয়া যায়। পুনর্নভার কাণ্ড ছোট ছোট করে টুকরো করে, এখন এই ডিকটা যেটা বলা হচ্ছে ডিকশনটা, সেটা কিভাবে তৈরি করা হয়, ছোট কাণ্ডটাকে ছোট ছোট টুকরো করে আবার মালা বানিয়ে পড়ে থাকে, এটাতেও নাকি উপকার পাওয়া যায় এই জন্ডিসে, যে ছোট ছোট টুকরো করে মালা বানায় পরে রাখলে জন্ডিস ভালো হয়ে যায়, এরকম একটা ট্র্যাডিশন আছে। এরপরে কুর্চি, 13 নম্বর উদাহরণ কুর্চি, হলারহেনা অ্যান্টিডিসেন্ট্রিকা। নামকরণ থেকে বোঝা যাচ্ছে যে এটা কি রোগের ট্রিটমেন্ট দিতে পারে। ডিসেন্ট্রি হলে, আমাশয়, পাতলা পায়খানা, এগুলো রোগের ট্রিটমেন্ট এই কুর্চি থেকে ভালো হয়ে যায়। তো এটার যে পরিবার সেটা হলো অ্যাপোসাইনেসি। তোমরা কুর্চি গাছ দেখতে পাচ্ছ, সাদা ফুল, ফুলটা অনেক সুগন্ধময় ফুল, অ্যাপোসাইনেসি। আর এটা আমাশয়, জ্বর, কোষ্ঠকাঠিন্য, উদারাময় সারাতে ব্যবহার করা হয়। শিকড়, পাতা এবং বাকল ব্যবহৃত অংশ, এটা আমরা কিছু ব্যবহার দেখি। কুর্চির যে বাকল সেটা ডায়রিয়া ও পাতলা পায়খানার মহা ওষুধ। বাকল থেকে এটার যে ওষুধ তৈরি করে খেলে ডায়রিয়া, পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। হাঁপানি রোগে শিকড়ের রস করে খেলে উপকার পাওয়া যায় হাঁপানি রোগে। এই ছিল কুর্চির ব্যবহার। এবার ধুতরা দিয়ে, ধুতরা সাধারণত আমরা জানি যে এটা পয়জনাস প্লান্ট, এটা থেকে বিষ তৈরি হয়, কিন্তু এটার যথাযথ ব্যবহার করলে সেটা অন্যান্য ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, হয়তো বা ওরাল কিছুতে ব্যবহৃত হলো না, কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে, যেমন ব্যথাতে, ব্যথা দূর করতে, ব্যথা নাশক হিসেবে, মলম মালিশে অনেক কবিরাজি ব্যবহার দেখা যায়। আমরা এখানে একজন কবিরাজের ছবিও দেখতে পাচ্ছি গাছের সাথে, ওনার নামটাও আমরা জানবো কিছুক্ষণ পরে। যে ইনি হচ্ছে যে এটার পরিবার হলো সোলানেসি, সোলানেসি পরিবার। এটাতে হাঁপানি, ব্রঙ্কাইটিস, অনিদ্রা, শরীরের ব্যথা নিবারণ, তারপরে টাক মাথায় চুল গজাতে, মুখ থেকে লালা পড়া, এগুলো দূর করতে ধুতরা ব্যবহার করা হয়। ধুতরা ব্যবহৃত অংশ হলো এর পাতা, ফুল, ফল এবং বীজ। এবার ব্যবহার দেখব। ব্যবহার দেখা, একটা ওই কবিরাজের দেওয়া একটা ফর্মুলা অনুযায়ী একটা ব্যবহার বিধি দেখাবো। সেই কবিরাজের নাম হলো, উনি একজন কবিরাজ এবং ওষুধ বিক্রেতা, পাবনার চাটমোহরের ওয়াহাব ভান্ডারী। আমাদের কিন্তু আজকের বিষয়টাই হলো লোকজ ব্যবহার, যে কবিরাজরা লোকজ ভাবে এইগুলো কিভাবে ব্যবহার করে। তার মধ্যে একজন আর পাওয়া গেছে যে ধুতরার একটা মলম সে তাকে বিক্রি করতে দেখা গেছে তার নিজস্ব উপায়ে, সেটাতে অনেক মানুষ উপকারও পায়, সেটা উনি খুব মানে জনপ্রিয়, এবং অনেক এটা থেকে ওনার যে অর্থনৈতিক ভাবে উনি সাপোর্ট পায় এই মলমটা, ব্যথানাশকটা দূর করে। তো কিভাবে উনি তৈরি করেন সেটা হলো 10 লিটার পানিতে 3-4 কেজি ধুতরার ফল দিয়ে কয়েক ঘন্টা 3 দিন ধরে জাল দেওয়ার পর এর সাথে 2 লিটার সজনে গাছের ছাল, সজনে গাছের ছালের রস, সজনে গাছ আমরা সবাই চিনি, সজনে গাছের ছালের রস, তারপরে 500 গ্রাম রসুন, পরিমাণ মতো কালিজিরা,
ও অন্যান্য আরো কিছু উপাদান দিয়ে উনি আবার জাল করেন, মানে 3 দিন পরে এই কাজটা করেন। জাল করার পরে সমস্ত মিশ্রণ যখন 1 লিটার হয়ে যায়, 10 লিটার থেকে 1 লিটার হয়ে যায়, তখন এর মধ্যে 2 লিটার তিলের তেল, তখন এর মধ্যে 2 লিটার, এই যেখানে দেখতে পাচ্ছি যে 2 লিটার তিলের তেল দিয়ে ফের জাল দেওয়া হয়। তারপরে মিশ্রণটি কমে যখন 2 লিটার হয়ে যায়, আগের 1 লিটার আর 2 লিটার তেল এটা মিলায়ে 3 লিটার, 3 লিটারকে জাল দিয়ে যখন 2 লিটার হয়ে যায়, তখন এটা ওষুধি হিসেবে ব্যবহার করা হয়। ব্যথা বেদনার উপশমের যে মালিশ করার তেল সেটাতে পরিণত হয়। এই ছিল ধূপটার একটা ভেষজ ফর্মুলা। 15 নাম্বার নিশিন্দা, ভাইটেক্স নিগুন্ড। আমরা নিশিন্দার ছবি দেখছি, পাতা। এটার পরিবারের নাম ল্যামিয়াসি। এটা ক্রনিক ব্যথা, বাত, মাথা ব্যথা, হাঁপানি, ঠান্ডাজনিত রোগ দূর করে। এটার পাতা, শিকড়, ফুল এবং ফল, এটা পাতা, শিকড়, ফুল, ফল ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। ব্যবহার দেখি। দেশের বিভিন্ন অঞ্চলে এটা তো আসলে ব্যথা নাশক। এটার যে নিশিন্দার পাতাটা ব্যথা যেখানে হয় সেখানে যদি লাগাই দেওয়া যায়, সেখানে অনেক উপকার পাওয়া যায়। এই জন্য আবার একটা প্রচলন আছে, বাচ্চারা হয়তো বা খুব কাঁদছে কিন্তু বলতে পারছে না, সেক্ষেত্রে দেখা গেছে যে ওদেরকে কান্না থামানোর জন্য নিশিন্দার পাতা বেটে শরীরে মালিশ করা হয়। আবার কোথাও কোথাও পাতা সিদ্ধ করে সেই পাতা দিয়ে শিশুকে গোসল করানো হয়, তাহলে তার কান্নাটা থেমে যায়। অনেক সময় হয়তো বা শিশু অনেক বাচ্চাটা কোনো কারণে গায়ে ব্যথা, হয়তো বা এই পাতা দিয়ে ধোয়ার ফলে তার ব্যথাটা দূর হয়ে যায়, তারপরে তার কান্নাটাও থেমে যায়। হয়তো বা আচমকা কোথাও হাড্ডিতে লেগেছে বা ছুটেছে, তারা তো বলতে পারে না। সেই জন্য কান্না থামানোর জন্য নিশিন্দার পাতা বেটে মালিশ করে অথবা পাতা সিদ্ধ করে গোসল করানো হয়। এরকম ট্র্যাডিশনে আরো ওষুধ আছে যে পাতা গরম করে যে কোনো ফোলার উপরে বা মচকানোর ব্যথা ও প্রদাহর স্থানে গরম কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিনে 4-5 বার বদলাতে হবে। এতে 2-1 দিনের মধ্যে ফোলা ভাবটা কমে যাবে। দেহের যে কোনো স্থানে টিউমারে নিশিন্দার পাতা বেটে গরম করে প্রতিদিন লাগালে টিউমার অদৃশ্য হয়ে যাবে। কি করলে? নিশিন্দার পাতা বেটে গরম করে সেই টিউমারের উপরে দিলে টিউমার নাকি অদৃশ্য হয়ে যায়, এরকম তথ্য আছে। পাতার রস বা পাতা বেটে সরিষার তেলে জাল করে সেই তেল 2 থেকে 1 ফোঁটা কানে দিলে কানের রোগ ভালো হয়। কানের সব ধরনের ব্যথার ক্ষতেও এটা উপকার। এই ছিল নিশিন্দার পাতার ব্যবহার। এবার 16 নম্বরে গুঞ্জা বা কুঁচ, এটাকে অ্যাব্রাস প্রিকাটোরিয়াস, এটাও পয়জনাস প্লান্ট হিসেবে পরিচিত। এটার পয়জনাস একদিকে, আরেকদিকে এটার কিছু ভেষজ গুণের কারণেও মানুষ ব্যবহার করে। এটা খুব দ্রুত মাথা ব্যথা ভালো করে দেয়, যার কারণে এটার কিছু ভেষজ ব্যবহার আছে স্থানীয় লোকজ ভাবে, যার জন্য ঔষধি গাছ হিসেবেও এটার সুপরিচিত আমাদের গ্রাম বাংলায়। কিন্তু এটার প্রত্যেকটা পার্ট পয়জনাস। এটার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে বিষক্রিয়া হবে। ইভেন গবাদি পশুর বিষক্রিয়াতে গবাদি পশুর মৃত্যু পর্যন্ত হয় এই গাছের বিভিন্ন অংশ খেয়ে। তো এবার দেখা যায় যে পরিবারের নাম হলো ফেবেসি ফ্যামিলি। 8 থেকে 10টা রোগে এটা লোকজ ভাবে ব্যবহৃত হতে দেখা যায় খুব জনপ্রিয় ভাবে। যে সর্পবিষ নামাতে নাকি এই গাছ উপকারী, এটা একটা মানে অন্যরকম ব্যবহার এটার। সর্পবিষ নামাতে, বাতের শ্লেষ্মা, অজীর্ণ, মাথা ব্যথা, বায়ুদোষ, চর্মরোগে এটা ব্যবহার করে থাকে মানুষ লোকজ ভাবে। তাহলে 8টা থেকে 10টার রোগে প্রায় ব্যবহার করে। এর ব্যবহৃত অংশ হলো গাছের ফল, শিকড় ও মূল। গাছের ফল, শিকড় ও মূলটা ব্যবহার করা হয়। এখানে আমরা 2টা লাল
পাকা ফল দেখা যাচ্ছে, এই ফল, তারপরে এই গাছের শিকড় ও শিকড় বা মূল একই ব্যাপার, শিকড় বা মূল ব্যবহার করা হয়। এবার এটার ব্যবহার দেখি। সাদা কুচ ফল গুঁড়া করে সেকে নস্যি নিলে মাথার যে ভার ভাব সেটা কমে যায়। এই নস্যিটা আবার সকালে ব্যবহারের কথা বলা আছে, অন্য সময় থেকে সকালে ব্যবহার করতে বলা হচ্ছে। পরিমাণেও খুব বেশি হওয়া যাবে না, কারণ এগুলো পয়জনাস, বেশি নেওয়া যাবে না। অনভ্যস্ত গরুপাক খাবারে বমি ভাব হলে কুচের মূল ৩-৪ গ্রাম পরিমাণ বেটে ঈষদুষ্ণ ১ কাপ গরম পানিতে মিশিয়ে খেলে আরাম পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। পরিমাণটা কিন্তু ৩-৪ গ্রাম, তার বেশি নেওয়া যাবে না। পেটের শুল বেদনায় কুচের পাতা থেঁতলে তার ১০ থেকে ১২ ফোঁটা রস আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। পেটের ব্যথা দূর করে, তার মানে পাতার রসটা। তাহলে এর ব্যবহৃত অংশ কিন্তু মূল, পাতা এবং ফল। মূল, পাতা এবং ফল। পাতাও এর ব্যবহৃত অংশ। পাতা কিন্তু পেটের শুল ব্যথাতে ভালো করে দেয়। এবং পাতার রসের পরিমাণটাও খেয়াল করতে হবে যে ১০ থেকে ১২ ফোঁটা, তার মধ্যে আধা কাপ পানি মিশাতে হবে, ডাইরেক্ট রস খাওয়া যাবে না। এবার ১৭ নম্বরে দেখতে পাচ্ছি অশ্বগন্ধা, উইথানিয়া কোয়াগুলাম, এর ফ্যামিলি নেম হলো সোলানেসি। অশ্বগন্ধা মানে এই ধারণা করা যে এই গাছের যে ফুল থেকে ঘোড়ার গায়ের মতো গন্ধ বের হয়, সেই জন্য এরকম নামকরণ করা হয়েছে যে অশ্বগন্ধা। ফ্যামিলি নেম সোলানেসি। এটা ইনসমনিয়া, যেটাকে অনিদ্রা, ভয়ঙ্কর অনিদ্রা, এই রোগের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। চোখের ব্যথা, ব্রঙ্কাইটিস রোগে ট্রিটমেন্টে অশ্বগন্ধা ব্যবহার করা হয়। এর মূল, পাতা, ফুল, ফল এবং ছাল ব্যবহৃত অংশ। এর ব্যবহার দেখব, অনিদ্রা দূর করে, চোখের ব্যথা দূর করে, ব্রঙ্কাইটিসে সাহায্য করে। এবং ব্যবহারটা কি? অশ্বগন্ধার মূল ও পাতা স্নায়বিক বিভিন্ন রোগের উপশম আনে, স্নায়বিক বিভিন্ন রোগের উপশম আনে। দুধ ও ঘিয়ের সঙ্গে পাতা ফুটিয়ে খেলে শরীরে বল পাওয়া যায়। সর্দি কাশি থেকে মুক্তি পেতে অশ্বগন্ধার মূলের গুঁড়া করে খাওয়া যেতে পারে। সর্দি কাশি থেকে দূর করতে হলে এটার যে মূলের যে পাউডার সেটা খেতে হবে। ক্রনিক ব্রঙ্কাইটিস, এই ব্রঙ্কাইটিসে কিভাবে ব্যবহার করা হয়? অশ্বগন্ধার মূল, এটার একটা ট্র্যাডিশনাল ব্যবহার আর কি। অশ্বগন্ধার যে মূল সেটাকে অন্তর্ধুমে পোড়াতে হবে, কোনো কিছুর মধ্যে দিয়ে সেটা ধোঁয়ার গরম ধোঁয়াতে রেখে শুকাতে হবে। তো অন্তর্ধুমে পোড়াতে হবে। যেমন কিভাবে? সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট মাটির হাঁড়িতে মূলগুলোকে ভরে সরাতে দিয়ে ঢেকে পুনরায় মাটির প্রলেপ দিয়ে শুকিয়ে ঘুঁটের আগুনে পুড়তে দিতে হবে, তাহলে অন্তর্ধুম ভাবে এটাকে পোড়ানো সম্ভব হবে। আর আগুন নিভে গেলে হাঁড়ি থেকে মূলগুলো বের করা হবে, তারপরে সেগুলোকে গুঁড়ো করতে হবে। তাহলে ব্রঙ্কাইটিস রোগ দূর করতে হলে আগে মূলগুলোকে অন্তর্ধুমে শুকাতে হবে, পোড়াতে হবে, তারপরে সেগুলোকে গুঁড়া করতে হবে। তারপরে ভালো করে গুঁড়ো করে আধা গ্রাম মাত্রায় মধু সহ চেটে খেলে ক্রনিক ব্রঙ্কাইটিস ভালো হয়ে যাবে। সেই গুঁড়াটাকে কিন্তু মধুর সাথে মিশিয়ে চেটে খেতে হবে, তাহলে সেটা থেকে ক্রনিক যে ব্রঙ্কাইটিস সেটা থেকে উপকার পাওয়া যাবে। মুক্তাঝুরি, একালাইফা ইন্ডিকা, অনেক রাস্তার ধারে, তারপরে বাড়ির পাশে যে ঝোপ জঙ্গলে এটা ওয়াইল্ড ভাবে অনেক জন্মায়। এটাকে কখনোই কেউ আবাদ করেনি, কিন্তু এটার অনেক ট্রিটমেন্টে ব্যবহার করা হচ্ছে, এটার অনেক উপকারিতা। কিন্তু এখন সময় আসছে এটাকে কালেক্ট করার, এটা আবাদ করতে হবে, আবাদ করা উচিত। সংকটাপন্ন অবস্থায় যাওয়ার আগেই এটাকে কালেক্ট করতে হবে। পরিবার নেম ইউফরবিয়াসি। শিশুদের বিভিন্ন রোগে এই মুক্তাঝুরি ব্যবহার করা হয়। অশ্বরোগে ট্রিটমেন্টে, ব্রঙ্কাইটিস, হাঁপানি, নিউমোনিয়া এবং বাতের চিকিৎসাতে মুক্তাঝুরির কোনো মানে ভূমিকার শেষ নাই। মানে
চিকিৎসাতে মুক্তাঝুরির অবদান অনস্বীকার্য। এবার এটার যে ব্যবহৃত অংশ সেটা দেখি। পাতা, কচি, কাণ্ড ব্যবহৃত অংশ, পাতা এবং কচি কাণ্ড। এবার ব্যবহার দেখব। এর এক্সাম্পল, মুক্তাঝুরির পাতা কচি কাণ্ডের রসের সঙ্গে নিম পাতার রস মিশিয়ে শিশুদের জিবাতে লাগালে ওদের কোষ্ঠ পরিষ্কার হয়, কোষ্ঠকাঠিন্য যে কনস্টিপেশনের যে প্রবলেম সেটা দূর হয়ে যায় শিশুদের। এরপরে এটার সাথে কিন্তু এর পাতা এবং কচি কাণ্ড পাশাপাশি নিমের রস এই দুটো মিলায়ে দিতে হবে শিশুদেরকে। শুকনো পাতার গুঁড়ো কৃমিনাশক হিসেবে কাজ করে। এর শুকনো পাতার গুঁড়ো করে দিলে বা শিশুদেরকে খাওয়ালে কৃমি দূর হয়। পাতার রস তিলের তেলে মিশিয়ে ব্যবহারে অর্শ রোগ দূর হয়। তিলের তেল আর মুক্তাঝুরির পাতার রস এই দুটো একত্রে খেলে অর্শ রোগে আরাম পাওয়া যায়। এর পাতার রস তেলের সঙ্গে মিশিয়ে মালিশ করলে বাতের ব্যথা দূর হয়। এই ছিল ব্যবহার। এবার আমরা 19 নম্বরে দেখতে পাচ্ছি বেল। বেলের যে পরিবার সেটা হলো রুটেসি। বেলের যে মূল, এটা আসলে পেটের যে কোনো অসুখে এটা উপকারী, এটা বল কারক। এর যে ফলের শরবতটা, এটা শরীরে বল দিয়ে মানে রিফ্রেশিং ড্রিঙ্কস হিসেবে ব্যবহার করা হয় এই শরবতটা। এর কোষ্ঠকাঠিন্য দূরে, আমাশয় রোগের ট্রিটমেন্টে, এর কাঁচা আধা পাকা ফলটা আমাশয় রোগের ট্রিটমেন্টে, চোখের ছানি দূর করতে, জন্ডিসে, ইভেন কোলন ক্যান্সার যারা নিয়মিত এটা সে পান করে এই ফলের শরবত, তাদের কখনোই কোলন ক্যান্সার হয় না, এটা গবেষকদের ধারণা। এরপরে এর যে ব্যবহৃত অংশ সেটা হলো পাতা এবং ফলটা বেশি ব্যবহার করতে দেখা যায় লোকজ ভাবে। ব্যবহার বিধি, অনেকে মনে করেন প্রতিদিন একটি করে বেলপাতা, প্রতিদিন একটি করে বেলপাতা ঘি দিয়ে ভেজে চিনি সহ খেলে স্মৃতিশক্তি বাড়ে, স্মৃতিশক্তির উন্নতি হয়। অন্তত একটি পাতা ঘি দিয়ে ভেজে খেলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে। আধা পাকা সিদ্ধ ফলে আমাশয় অধিক কার্যকরী, সিদ্ধ করে ফলটা খেলে অধিক কার্যকরী। বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের ছানি, জ্বালা দূর হয়। বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের ছানি পড়া রোগ এবং জ্বালা পোড়া কমে যায়। পাতার রস মধু ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয়। এটা একটা জন্ডিস রোগের ক্ষেত্রে এই পাতার রসটা বেশ উপকারী। জন্ডিস রোগের ক্ষেত্রে কি হয়, এর পাতার রসটা মধু দিয়ে এবং গোলমরিচের গুঁড়ার সাথে মিশিয়ে পান করলে জন্ডিস রোগের নিরাময় সম্ভব। বেল নিয়মিত খেলে কোলন ক্যান্সার ভালো হয়ে যায়, এটা অনেকাংশে কমে যায়। এটা একটা গবেষণা থেকে বের হয়েছে বর্তমান। এবার সর্বশেষ যে ভেষজ উদ্ভিদটা আজকের আমাদের পাঠের সেটা হলো আমলকি, ফাইল্যান্থাস অ্যাম্বলিকা। তোমরা সেটার আমলকি গাছ দেখতে পাচ্ছ, ফাইল্যান্থাস অ্যাম্বলিকা, পরিবার নেম ফাইল্যান্থেসি। এটা কোষ্ঠকাঠিন্য আর এটা ভিটামিন সি এর রাজা। ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। স্কারভিতে বিভিন্ন স্কিন প্রবলেম দেখা যায়, কালশিরা পড়ে, রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়, দাঁত দিয়ে রক্ত পড়ে, এগুলো স্কারভির লক্ষণ। তো এগুলো থেকে দ্রুত এই টাইপের লক্ষণগুলো দেখা দিলেই যদি আমলকি ফলটা কাঁচা বা শুকনো খাওয়া যায় তাহলে স্কারভি বা স্কিন ডিজিজ গুলো থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য, স্কারভি বা দন্ত রোগে, ত্বকের বলিরেখা দূর করতে, অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসতন্ত্রের যে সমস্যা, কফ, ঠান্ডা লাগা, এগুলোতে নিরাময়ে আমলকি ব্যবহার করা হয়। আমলকির যে ব্যবহৃত অংশ ফল এবং ফলের বিচি, এর ব্যবহারটা দেখে নেই। মধুর মধ্যে আমলকি ভিজিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসতন্ত্রের যে সমস্যা কমে যায়। অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যা আমলকি ভিজিয়ে তার মধ্যে মধু দিয়ে খেতে হবে।
এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা ফুসফুস থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং ফ্রি রেডিক্যালস গুলোকেও দূর করে দেয়। এটা ফুসফুসের নালীকে সরু করে দিয়ে অ্যাজমার আক্রমণকে প্রতিরোধ করে। অ্যাজমা, ব্রঙ্কাইটিস এগুলোর জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ মধু এবং আমলকি। মধু ও আমলকি আমাদের ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। এই উপকার পেতে মিশ্রণটি প্রতিদিন 1 চা চামচ করে খেতে হবে। প্রত্যেকদিন মধু এবং আমলকির যে জুস সেটা প্রতিদিন 1 চা চামচ করে খেতে হবে। মধু আমলকিটাকে ভিজিয়ে তার মধ্যে 1 চা চামচ মধু দিয়ে প্রত্যেকদিন সেই 1 চা চামচ পরিমাণ করে খেতে হবে। মানে মধু দেওয়ার পরে মানে ওটাকে বানায় রাখা যাবে, তারপরে 1 চা চামচ পরিমাণ মিশ্রণটি প্রতিদিন একবার খেতে হবে। চোখ ওঠায় কাঁচা আমলকির রস 2 ফোঁটা করে, কারো যদি চোখ ওঠে, চোখ লাল হয়ে যায়, কনজাংটিভাইটিস বলে, তাহলে কাঁচা আমলকির রস 2 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করলে 3 দিনে চোখ ওঠা, কনজাংটিভাইটিস ভালো হয়ে যায়। কাঁচা ফলের রসের 2 ফোঁটা দিনে 2 বার, 3 দিনে ভালো হয়ে যায়। বহুমূত্রতে এটা উপকারী। 3 থেকে 4 গ্রাম শুকনো আমলকির গুঁড়ো, 1 চা চামচ মধু, 3 থেকে 4 গ্রাম আমলকির গুঁড়ো, 1 চা চামচ মধু, তারপরে যে নিম আম জামের সাথে মিশিয়ে, মধুটা নিম গাছের হতে পারে, আম গাছের, জাম গাছের, যে কোনো মধুর সাথে মিশিয়ে সপ্তাহে এটা যদি খাওয়া যায় তাহলে বহুমূত্র রোগের উপকার পাওয়া যায়। আমলকির গুঁড়ো এবং 1 চা চামচ মধুর সাথে মিশিয়ে 1 সপ্তাহ টানা এভাবে খেলে এই বহুমূত্র রোগে উপকার পাওয়া যায়। এই ছিল 20টা গাছের সাথে আমাদের পরিচিতি। কিভাবে তোমরা শিখলে তো কিভাবে ব্যবহার বিধি লিখতে হয়। ব্যবহার বিধি লেখার আমি নিয়মটা দেখানোর জন্যই আমি এতক্ষণ ধৈর্য নিয়ে এগুলো বললাম। তোমরা আরো পারবে, আরো ভালো ভালো ফর্মুলা বের করে আনবে। ভেষজ ব্যবহার পড়াশোনা করে, স্টাডি করে, জেনে বের করে আনতে হবে। তারপরে এমন হতে পারে তোমার নিজেরও বাসাতে কিছু ট্র্যাডিশন আছে, সেগুলোও তুমি ইউজ করতে পারো এই ব্যবহার বিধিতে। তবে সেটা অবশ্যই প্রায়োগিক হতে হবে এবং সেটা থেকে উপশম পাইছো এমন তথ্য থাকতে হবে। এই যে আমরা আলোচনা করলাম 20টা গাছ নিয়ে, এখান থেকে কিছু কমন রোগের নাম চলে আসছে। দেখো কমন রোগের নামগুলো: বহুমূত্র মানে ডায়াবেটিস, আরো রোগ অর্শরোগ, হাঁপানি, আমাশয়, বারবার আসছে বেশ কিছু রোগে, ডায়রিয়া, কাশি, সর্দি কাশি, হ্যাঁ, জন্ডিস, এরকম 7টা রোগের নাম আসছে যেগুলো নিরাময়ে একাধিক গাছের ব্যবহার দেখা গেছে, তাই না? তোমরা দেখলাম যে এই রোগগুলো বারবার আসছে, এই রোগগুলোর ব্যবহারে কিন্তু বারবার বিভিন্ন ডায়রিয়া, কাশি, জন্ডিস, বহুমূত্র, অর্শ, হাঁপানি, এগুলোতে একাধিক উদ্ভিদের ব্যবহার দেখা গেছে। আর তোমাদের যেটা কাজ সেটা কিন্তু রোগ হিসেবেও তোমরা খেয়াল করবে যে বহুমূত্র রোগে 1 থেকে 5টা উদ্ভিদের নাম তুমি জানো কিনা, 1 থেকে 5টা উদ্ভিদের ব্যবহার তুমি জানো কিনা, অর্শ রোগে ব্যবহৃত 5টা উদ্ভিদের নাম তুমি জানছো কিনা, হাঁপানিতে 5টার জানছো কিনা। 3টা থেকে 5টা, আমি বলবো 3টা থেকে 5টা যদি সম্ভব। হাঁপানিতে 3টার থেকে 5টা, সর্বনিম্ন 3টা উদ্ভিদের নাম জানবে, আর সর্বোচ্চ 5টা উদ্ভিদের প্রত্যেকটা রোগের ক্ষেত্রে। এই 7টা রোগের তোমরা নিজেরাই উপকৃত হবে যদি এভাবে নোট তৈরি করো। বহুমূত্র রোগে ব্যবহৃত 3টা থেকে 5টা, অর্শতে 3টা থেকে 5টা, হাঁপানিতে 3টা থেকে 5টা, আমাশয়ে 3টা থেকে 5টা, ডায়রিয়াতে ব্যবহৃত 3টা থেকে 5টা উদ্ভিদের ব্যবহার, কাশিতে 3টা থেকে 5টা উদ্ভিদ, জন্ডিসে 3টা থেকে 5টা উদ্ভিদের, এভাবে 5টা করে 3টা থেকে 5টা করে উদ্ভিদের ব্যবহার সহ তোমরা নোট তৈরি করবে। এটা এইভাবে রোগ হিসেবে কিন্তু প্রশ্ন আসে, এই জন্যই বলা আর কি। আজকের ক্লাসের বুক রেফারেন্সটা একটু দেখে নাও, ইকোনমিক বোটানি, ইথনোবোটানি এন্ড ফার্মাকোগনোসি বাই জীবন কৃষ্ণ সাহা এন্ড সুনির্মল চন্দ্র বসু স্যারের বই, এবং
ইন্টারনেট সোর্স বিভিন্ন উইকিপিডিয়া, মেডিসিন ওষুধি উইকিপিডিয়া থেকে তথ্য নিয়ে তোমাদের জন্য আমার আজকের ক্লাস তৈরি করা, এবং বিভিন্ন অনলাইন পেপার কাটিং যেগুলো ভেষজ উদ্ভিদের উপরে, সেগুলোর সোর্স থেকে নেওয়া। তোমরা উপকৃত হবে জন্য রেফারেন্স দেখিয়ে দিলাম। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাজটা একটু দেখে নাও। বাংলাদেশের 10টি মেজর উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, গোত্র, ব্যবহৃত অংশ এবং এগুলোর ব্যবহার লিখে তালিকা তৈরি করা তোমাদের কাজ। পরবর্তী ক্লাস হবে ড্রাগ, মেডিসিন অ্যান্ড পয়জন, এইগুলোর উপরে আলোচনা। টাইপ অফ ড্রাগস, বিভিন্ন রকমের ড্রাগস নিয়ে ক্লাসিফিকেশন অফ ড্রাগস, এই হেডিং এ আমাদের পরবর্তী ক্লাস আলোচনা করা হবে। ড্রাগ, মেডিসিন, পয়জন, টাইপ অফ ড্রাগস, ক্লাসিফিকেশন অফ ড্রাগস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।